নির্বাচনী সহিংসতা মোকাবেলায় মাঠে থাকবে সেনাবাহিনী। সারা দেশে কাজ করবেন 1 লাখ সদস্য। দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমনের নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। এককভাবে নির্বাচনের প্রস্তুতি এনসিপির। বিএনপির বিরুদ্ধে সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নেয়ার অভিযোগ। জোট নয়, সমঝোতায় ভোট করবে জামায়াত। আগে গণভোটের দাবি। বিশেষ দলকে সুবিধা দিতেই বাতিল করা হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা। খায়রুল হকের বিরুদ্ধে দণ্ডনীয় অপরাধের অভিযোগ অ্যাটর্নি জেনারেলের। রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু। এবং একীকরণ প্রক্রিয়ায় 5 ব্যাংককে অকার্যকর ঘোষণা। দায়িত্ব নিলেন নতুন প্রশাসক। চলতি হারে মুনাফা পাবেন গ্রাহক, চাকরি যাবে না কারো, আশ্বস্ত করলেন গভর্নর। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। এই ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের দাবি জানান তিনি। দলীয় মনোনয়ন পেয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। বুধবার বিকেল 5:30টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশের হামজাবাগ এলাকায় গণসংযোগ করছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। হঠাৎই মুখোশধারী দুর্বৃত্তদের ছোড়া গুলি পায়ে বিদ্ধ হয় তার। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রামের এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে দাবি করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির নেতাকর্মীরা। পিছন থেকে এসে ফায়ার করছে সার্ভার বাবলুকে প্রথম, তারপরে এখানে ভাই আমরা সবাই প্রায় 4-5টা মানে 5-6 জনের এক এভারেজ গুলি চলেছে। এটা তো ফেসিস যে দূষররা রয়ে গেছে এখনো রন্ধে রন্ধে। এরা নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনে বিলম্বিত করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা করা হয়েছে। আগামীকাল থেকে আমরা কঠোর কর্মসূচি দেব, যাতে সন্ত্রাসীদেরকে সিসি ক্যামেরা দেখে যেখান থেকে সন্ত্রাসীদের যাত্রা শুরু করছে এই ঘটনা ঘটার জন্য সেই সিসি ক্যামেরা দেখে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে অনতিবিলম্বে খুঁজে বের করে আইন শৃঙ্খলা বাহিনী যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়। গুলিবিদ্ধ অবস্থায় এবার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় এখন মোটামুটি সংখ্যামুক্ত। বুলেট যেটা খেয়েছেন ওটা সাকসেসফুলি ডক্টররা বের করে ওনাকে আইসিইউতে বের করে অপারেশনের এখন ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। অবজারভেশনে টাইম টু টাইম ডক্টররা ওনাকে চেক করতেছে। আল্লাহর রহমতে সবার দোয়ায় উনি সুস্থ আছেন। এদিকে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। এরশাদুল্লাহ সাহেব এদের টার্গেট ছিলেন না, টার্গেট যে ছিল সে মারা গিয়েছে সরোয়ার বাবু। ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো ঘটনা বলে ইন্টারপ্রেট করাটা এই মুহূর্তে ঠিক হবে না। ইলেকশনে যাতে এই ঘটনাটা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশি অভিযান চলছে, এটা আরও জোরদার করা হবে। এ হামলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা একটা অচল অবস্থার সৃষ্টি করতে চায় বাংলাদেশে, একটা অচল অবস্থায় সৃষ্টি করে তারা নির্বাচনকে ক্ষতি করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়। এগুলো হবে, ধৈর্যহীন হবেন না, শক্ত থাকবেন, মনোবল শক্ত থাকতে হবে, মনোবল কঠিন রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। আরেক নেতা নজরুল ইসলাম খান দলের সম্ভাব্য প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রার্থী ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সারা দেশে বইছে নির্বাচনী উৎসবের আমেজ। উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে।
চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পাওয়ার পর বুধবার দুপুরে নিজ বাড়ি নগরীর মেহেদীবাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। 237 আসনে প্রার্থী ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা বলে জানান আমির খসরু। দরজা তো সবার জন্য খোলা। আমাদের সাথে অ্যালাইন 42টা দল আছে, এর বাইরে অনেকে যদি এই ধারায় আসতে চায় সবার জন্য উন্মুক্ত। আগামী দিনের সরকারে আমরা সবাইকে নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করতে চাই। পরে সন্ধ্যায় প্রেস ক্লাবে তরুণদের অনুষ্ঠানে যোগ দিয়ে আমির খসরু বলেন, ক্ষমতায় এলে তরুণদের কর্মসংস্থানকে গুরুত্ব দেবে বিএনপি। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। গণতন্ত্রের পথে যে বাধাগুলো ছিল সেই বাধা বিপত্তিগুলো সরিয়ে দিয়েছে বিএনপি। এদিন দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীতদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। একই সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ। নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রার্থিতা ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা। ত্যাগী ও অভিজ্ঞদের মূল্যায়ন করা হয়েছে বলে মনে করেন তারা। বঞ্চিতদের সামাল দেওয়ার পাশাপাশি প্রচারণায় নতুন ভোটারদের আবেগকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। বিএনপির সম্ভাব্য তালিকা ঘোষণার পর থেকেই ধানের শীষের প্রচারণা তুঙ্গে। দলীয় সিদ্ধান্তের চাপা উত্তেজনা শেষে পুরোদমে মাঠে প্রার্থীসহ নেতাকর্মীরা। এবার প্রার্থী তালিকায় নবীন প্রবীণের মিশেল। দলীয় নেতাদের এমন পূর্বাভাসের প্রতিফলন দেখা গেছে মনোনয়ন বিশ্লেষণে। সম্ভাব্য 236 প্রার্থীর মধ্যে এবার 85 জনই প্রথমবার লড়বেন নির্বাচনের মাঠে, যার অন্যতম স্বয়ং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘোষিত 10 নারী প্রার্থীর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় যোগ হয়েছে বাড়তি উচ্ছ্বাস। মনোনয়নে ঠাঁই পেয়েছেন গুম হওয়া নেতাদের পরিবারের সদস্যরা। দলের নেতাকর্মীরা বলছেন, ত্যাগী ও অভিজ্ঞদেরও মূল্যায়ন করেছে বিএনপি। যাদেরকে মনোনয়ন দিয়েছে তারা দেশের জন্য, জনগণের জন্য কাজ করবে। আমরা যেমন কর্মী হিসাবে দলের ধানের শীষের প্রতীক নিয়ে কাজ করতে চাই, সেম তারাও যদি আমাদের প্রতি কোনো কোন্দল না করে। আগে থেকেই নির্বাচনী লড়াইয়ে থাকা বিএনপি প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন রাজনৈতিক বিশ্লেষক। অভিজ্ঞতা, তারুণ্য, আর্থিক সক্ষমতা সবকিছু মিলায় তুলনামূলকভাবে ব্যবসায়ী তো যদি সেটা হয় ভালো। বেগম খালেদা জিয়ার এই নির্বাচনে অংশগ্রহণ, তারেক রহমানের অংশগ্রহণ এবং এর সাথে যারা দলের প্রবীণ নেতা এবং এর সাথে নতুনদের যুক্ত করে যেটি হয়েছে, প্রাজ্ঞ দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ ঘটেছে। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং জানিয়ে বিশ্লেষকের পরামর্শ, জয়ের জন্য বিএনপিকে মনোযোগ দিতে হবে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও নতুন ভোটারদের দিকে। তরুণদের মধ্যে পরিবর্তনটা উপলব্ধি করে তাদেরকে আকৃষ্ট করার মতো কর্মসূচি যুক্ত করতে হবে। পার্টির বিভিন্ন লেভেলের পলিসিগুলোকে তুলনামূলক আগে থেকে লিবারেল করেছে, এটারও একটা ফলাফল তারা পাবে। অঘোষিত 63টি সহ খুব শিগগিরই দল ও জোট মিলে 300 আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার কথা জানিয়েছে বিএনপি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বাবার জন্মভিটা বগুড়ায় নির্বাচনী ময়দানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া 6 আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন তিনি। অন্যদিকে বেগম খালেদা জিয়া বগুড়া 7 আসনের প্রার্থী হয়েছেন। বগুড়ার 2টি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী করার ঘোষণায় স্থানীয় রাজনীতিতে যোগ হয়েছে নতুন মাত্রা। জেলা জুড়ে বইছে নির্বাচনী আমেজ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ধানের শীষাতে বাবার জন্মভূমি বগুড়া থেকে নামছে নির্বাচনী মাঠে। যেন ইতিহাস ফিরছে আপন সে করে, আর শহরবাসী মুখিয়ে আছে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায়।
গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 237টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষণা অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া 7, গাবতলী, শাহজাহানপুর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া 6 সদর আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ইতিহাস বলছে বগুড়া 7 আসন 1991 থেকে 2008 পর্যন্ত টানা 5 দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। জেলা জুড়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিলের পাশাপাশি মহিলা দলের উদ্যোগে সদরের পল্লী মঙ্গলহাটে নির্বাচনী সভা আয়োজন করেন। সভা শেষে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ নেতাকর্মীরা হাটের দোকান ও সাধারণ মানুষের সঙ্গে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন। আমরা অত্যন্ত আনন্দিত, এখান থেকে যিনি নির্বাচন করবেন তিনি এই মাটিরই সন্তান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমাদের বগুড়ায় যে উন্নয়ন বঞ্চিত ছিলাম সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো। আমরা বগুড়াবাসী সব কিছুতে বঞ্চিত ছিলাম দীর্ঘ 17 বছর। আমরা আশা রাখবো যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের বগুড়াবাসীর যে সকল কার্যক্রম থেকে বঞ্চিত ছিলাম সেইগুলো তিনি আসলে উন্মোচন করবেন। আমরা চাইবো নতুন সরকার আসবে, আমাদের এই সমস্যা দূর হবে। বগুড়ার সকল বৈষম্য দূর করে বগুড়াতে যে উন্নয়নের ছোঁয়া সেটা তিনি আবার শুরু করবেন ইনশাআল্লাহ। আমি আমার বয়সের বা আমার নতুন প্রজন্মের প্রথম ভোট আমি ধানের শীষের পক্ষে দিব। জেলা বিএনপি সভাপতির প্রত্যাশা রেকর্ড ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শপথ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আশা করছি এবারও আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বগুড়ার সন্তান তারেক রহমান, যিনি আগামী দিনের ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তাকে আমরা বগুড়া সদর 6 থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে ধানের সাথে জয়যুক্ত করবো, এটা আমরা আশা রাখছি। এবং বগুড়ার সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি এবং ইতিমধ্যে তারেক রহমান বগুড়ার সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়া বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া 4 আসনে মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 5 আসনে গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে স্থগিত রাখা হয়েছে বগুড়া 2 আসন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজ জন্মস্থান দিনাজপুর 3 সদর আসনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন। এ খবরে আনন্দে ভাসছে দলটির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। প্রতিদিনই আনন্দ মিছিল করছেন তারা। খালেদা জিয়া সংসদ সদস্য হলে এলাকার উন্নয়নে নবদিগন্তের সূচনা হবে বলে আশা ভোটারদের। গোলাম নবী দুলালের তথ্য এবং মনজিদ আলম শিবুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহরে জন্ম ও শৈশবে বেড়ে ওঠা হলেও জাতীয় নির্বাচনে কখনো প্রার্থী হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবারই প্রথমবার এই জনপদে ভোটের লড়াইয়ে নামছেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3টি সংসদীয় আসনে প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়া। এর মধ্যে দিনাজপুর 3 একটি। প্রার্থিতা ঘোষণার আগে এই আসনে 4 জন প্রচারণা চালিয়ে আসছিলেন। খালেদা জিয়ার নাম ঘোষণার পর পরিস্থিতি পাল্টে যায়। খুশির জোয়ারে ভাসছেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আমাদের কন্যা বলি, আমাদের সন্তান বলি, আমাদের মা বলি, দিনাজপুরের কন্যা, দিনাজপুর থেকে উনি যেন নির্বাচন করেন। তিনি এখান থেকে নমিনেশন পেয়ে আমাদেরকে উনি গর্বিত করেছেন, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। তৃণমূল পর্যায় থেকে আমরা প্রতিটা বাড়ি এবং সবার কাছে পৌঁছাতে পারি এবং খালেদা জিয়ার সালামটুকু দিতে পারি। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার ঘোষণা দলটির নেতাদের। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ওনারা চেষ্টা করবেন। দলীয় নেত্রীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ করার প্রতিশ্রুতি বিএনপি নেতাদের। সময় সংবাদ, দিনাজপুর। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জোট নয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। বলেন, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার প্রস্তাবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সিলেট ওসমানী বিমানবন্দরের গেটের সামনে নেতাকর্মীর ঢল। দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত করলেন জামাতের নেতাকর্মীরা। বুধবার সকাল 8:10 বিমানবন্দরে অবতরণের পর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। বলেন, জোটে নয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা নির্বাচনী সমঝোতা করব। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে
সাধারণ নির্বাচনটা হবে। আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়ব। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। এদিন বিকেলে নির্বাচন কমিশনে যান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার প্রস্তাবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। একই দিনে ভোট মানে হচ্ছে ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে। গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে, গৌণ হয়ে যাবে। ফাঁদানো ফাঁদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই। ইলেকশনের মৌলিক বিষয়গুলো সেটেল হলে আমরা আসন বিন্যাসের বিষয়। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান হামিদুর রহমান আজাদ। প্রক্রিয়া নিয়ে কিছু জটিলতা আছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। 15 নভেম্বরের মধ্যে ঘোষণা করবে প্রাথমিক প্রার্থী তালিকা। তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারে বিবেচনা করবে দলটি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2024 সালের জুলাই মাসের 19 তারিখ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন গাজী সালাউদ্দিন। পরবর্তীতে চিকিৎসা চালিয়ে গেলেও গলায় আটকে থাকা গুলি বের করতে না পারায় পুরোপুরি সুস্থ হতে পারেননি এই জুলাই যোদ্ধা। 1 বছরেরও বেশি সময় ধরে অসহনীয় যন্ত্রণায় ভোগার পর গেল 26 অক্টোবর মৃত্যুবরণ করেন গাজী সালাউদ্দিন। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভালো হওয়ার লেগে অনেক চেষ্টা করছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট উঠে আমি মনে হয় বাঁচতাম না। সামনে যারাই নির্বাচিত হয়ে আসুক জুলাই যোদ্ধাদের চিকিৎসা চালিয়ে যাওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। এ সময় তিনি আরো বলেন, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 300 আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, 15 নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 300 আসনেই আমাদের লক্ষ্য। 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি জানালে এনসিপি জোটের ব্যাপার বিবেচনা করবে বলেও জানান নাহিদ। যেমন জুলাই সনদের বিষয়টা আছে, সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আসনগুলোতে প্রার্থী নাও দিতে পারে এনসিপি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় বিএনপি মনোনীত প্রার্থীর গুলিবিদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। এ সময় সরকারের 2 উপদেষ্টা ও তাদের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই যোদ্ধাদের পাওনা প্রসঙ্গে মুক্তিযোদ্ধা উপদেষ্টার প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তিনি। যারা গুলি না খাইতে চান সারা বাংলাদেশে, এই অস্ত্রের রাজনীতিতে, পেশি শক্তির রাজনীতিতে নিজেদের যে সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে নষ্ট করবেন না। আমরা বিএনপির যারা যারা আছেন মনোনয়ন বঞ্চিত হয়েছেন, কিন্তু যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করেন, যারা এই 24 পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে যারা আপনারা দায়িত্ব নিতে চান, আমরা তাদেরকে আমাদের এনসিপিতে ওয়েলকাম জানাচ্ছি। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নিতে বিএনপি প্রার্থীদের মনোনয়ন দেয়া শুরু করেছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি দাঁড় করানোর আলোচনা চলছে বলে জানান এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9টি দলের নেতারা। গণভোট নিয়ে দেশের রাজনীতিতে অচলাবস্থা, ভিন্ন ভিন্ন মেরুতে দলগুলো। এ বিষয়ে সমঝোতায় আসতে সময় বেঁধে দিয়ে রাজনৈতিক দলগুলোর উপরই দায়িত্ব ছেড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। গণভোট নিয়ে ঐকমত্যে পৌঁছাতে কাজ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই অংশ হিসেবে বুধবার গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনায় বসে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9টি রাজনৈতিক দল।
জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরামর্শ দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আর সংস্কার থেকে মুখ ফিরিয়ে নিতে বিএনপি মনোনয়ন দেয়া শুরু করেছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে এই সংস্কারকে সম্পূর্ণ করা সম্ভবপর হবে না এবং সরকারও তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে পড়বেন। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। রাজনৈতিক অঙ্গনে বিভাজনের অভিযোগ তুলে নেতারা বলেন, বিএনপি জামাতের বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি দাঁড় করাতেই এই আলোচনা। ভিন্ন মতকে যতটা ঐক্যমতে আনা যায় সেটাই সফলতা। দুটি নির্বাচন কোনোভাবে বাস্তবসম্মত নয়। তো আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি। আমরা আশাবাদী বাকি আরও দলগুলোর সাথে আমরা বসে আমরা একটি ন্যূনতম ঐক্যমতের জায়গায় এসে আমরা একটি নির্বাচনের দিকে যেতে পারব। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে বলে জানান এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে, সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয় সরকার বলে নিলেই হতো, কারণ এখানে বিবাদমান পক্ষ কিন্তু খুব বেশি না। পর্যায়ক্রমে বিএনপি এবং জামাতের সঙ্গেও আলোচনা হবে বলে জানাই গণতন্ত্র মঞ্চ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী সহিংসতা মোকাবেলায় মাঠে থাকবে সেনাবাহিনী। সারা দেশে মোতায়েন থাকবে 1 লাখ সেনা সদস্য। সেনা সদরের ব্রিফিংয়ে আরও জানানো হয়, সুষ্ঠু ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পরই ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় গত 15 মাস যাবৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী। এরই মধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজের অগ্রগতি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সেনাবাহিনী। ধন্যবাদ জানাচ্ছি। সেনা কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী। আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ। এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী অনেক বেশি ঐক্যবদ্ধ জানিয়ে সেনা কর্মকর্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নির্বাচনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মানবতা বিরোধী অপরাধ ও গুমের মামলায় 15 জন সেনা কর্মকর্তার বিচার আইসিটি আইন এবং সেনা আইনেও সম্ভব। সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে প্রাধান্য দেবে সেনাবাহিনী। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। বিভিন্ন স্থানে উদ্ধারকৃত অস্ত্র যাতে ঢাকামুখী না হয় এবং হলেও যাতে সেনাবাহিনী তা প্রতিরোধ করতে পারে, এ বিষয়ে তৎপরতা বৃদ্ধি হয়েছে বলেও জানান সেনা কর্মকর্তারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দুষ্কৃতকারীদের যে কোনো কর্মসূচি প্রতিহতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন সামনে রেখে গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। জামিনে মুক্তি পাওয়া কোনো আওয়ামী লীগ নেতাকর্মী অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। বলেন, জনগণ নির্বাচনমুখী, কেউ চাইলেও প্রতিহত করতে পারবে না। এ সময় বিদেশি গুজব প্রতিহতে সাংবাদিকদের সহযোগিতা চান উপদেষ্টা। নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে, আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রায় পরিবর্তন করে দণ্ডনীয় অপরাধ করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, যার সাজা 7 বছরের কারাদণ্ড। তত্ত্বাবধায়ক মামলার আপিল শুনানির পর এই কথা বলেন অ্যাটর্নি জেনারেল। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। আপিলকারী এবং জামায়াত বিএনপির পর শুনানি শুরু করেছে রাষ্ট্রপক্ষ। এদিন শুনানিতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতেই বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। শুধু তাই নয়, ঘোষিত রায় পরিবর্তন করে অপরাধ করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। খায়রুল হক সাহেব যে পথে হেঁটেছেন, ওই পথে হাঁটাটা একদিকে যেমন এই আইনের ব্যত্যয়, রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন যেটা আইন তাকে অথরিটি দেয়নি। আরেকদিকে বলেছি, এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। সর্বোচ্চ আদালত যে রায় দেবেন তা গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল। এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। এর আগে শুনানি করেন বিএনপির আইনজীবীরা। তারা চান তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন হয় অন্তর্বর্তী সরকারের অধীনে। আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এর মধ্যে, তার অধীনে এই নির্বাচন হবে এমনটি আমি মনে করি নাই, এবং আদালতের যে রায় যেটা আমি বলেছি পরবর্তী নির্বাচন, সুতরাং এই নির্বাচন পরবর্তী থেকে এইটি বিধানটি কার্যকর হবে এমনটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একীকরণ প্রক্রিয়ায় 5 ব্যাংককে অকার্যকর ঘোষণা করা হয়েছে। 5 ব্যাংকে বসেছেন নতুন প্রশাসক। বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, মার্জার হলে প্রথম দিন থেকে চলতি হারে মুনাফা পাবেন গ্রাহকরা। আপাতত সরকারি ব্যাংক হিসেবে চলবে কার্যক্রম। কারো চাকরি যাবে না বলেও আশ্বস্ত করলেন গভর্নর। বিগত 16 মাসের বিভিন্ন সময়ে দায়িত্ব নেয়া শরিয়াভিত্তিক 5 দুর্বল ব্যাংকের চেয়ারম্যান এমডিরা শেষবার আসেন বাংলাদেশ ব্যাংকে। গভর্নরের সাথে বৈঠকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বিলুপ্ত করা হচ্ছে এসব ব্যাংকের পর্ষদ। এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে বসছে নবনিযুক্ত 5 প্রশাসক। ব্যাংকগুলোর দুর্বল অবস্থায় তাদের গত 16 মাসে পর্ষদগুলোর কার্যক্রমকে সাধুবাদ জানান গভর্নর। অনেক বড় বিপর্যয় হতেও পারত, সেটা থেকে যে এই বোর্ডগুলো, বাংলাদেশ ব্যাংক নিয়োজিত বোর্ডগুলো যে সার্ভিসটা দিয়েছে এটাকে রেকগনাইজ করেছেন। রাষ্ট্রের প্রয়োজনে, জাতীয় প্রয়োজনে, দেশের অর্থনীতির প্রয়োজনে এই 5টি ব্যাংকের 5টি বোর্ড দায়িত্ব পালন করেছে। তারা তাদের সাধ্যমতো কাজ করেছে। এটা শেয়ার হোল্ডারদের, কারো শেয়ার স্পন্সর, ডাইরেক্টর এবং পাবলিক শেয়ার হোল্ডার কারোই কোনো শেয়ার থাকবে না, শেয়ার উইল বি জিরো। 75 লাখ আমানতকারীর জমা 1,42,000 কোটি টাকার বিপরীতে এসব ব্যাংকে আছে 1,93,000 কোটি টাকা, যার মধ্যে 1,47,000 কোটি টাকাই খেলাপি। বিকেলে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, আজ থেকে সরকারের দায়িত্বে এসব ব্যাংক। প্রথমে এটা সরকারি ব্যাংক, কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই। প্রত্যেক ডিপোজিটারকেই মার্কেট বেসড ইন্টারেস্ট রেট দিব ডে 1 থেকে, যেদিন থেকে একীভূত হবে। গভর্নর জানান, এলসি ও রেমিটেন্সের কার্যক্রম চলমান রাখবেন প্রশাসকরা। তবে সম্পদের তুলনায় দায় বেশি হওয়ায় শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে। আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, ইটস এ লিমিটেড লায়াবিলিটি। প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। এস আলম সহ যারা ব্যাংক খাত ধ্বংসে অপকর্ম করেছে তারা আর কখনো ফিরতে পারবে না। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনেও প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেন গভর্নর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি সেপ্টেম্বরে বাড়ার পর আবার কমেছে অক্টোবরে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর মাসিক প্রতিবেদনে মিলেছে এমন তথ্য। এ সময়ে খাদ্যে কমলেও বেড়েছে শিক্ষা, চিকিৎসার মতো খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি। গেল 3 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত দেশের অর্থনীতি। গেল অর্থ বছরে গড় মূল্যস্ফীতি থেকেছে 10% ওপরে, যদিও চলতি অর্থ বছরে ওঠানামার মধ্যে তা রয়েছে 8% ঘরেই।
ব্যয় সংকোচনমুখী বাংলাদেশের নানা উদ্যোগের পরও মূল্যস্ফীতির হার কাঙ্ক্ষিত হারে আসেনি। IMF এর এমন মন্তব্যের 3 দিন পর বুধবার মূল্যস্ফীতি কমার তথ্য দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সংস্থাটির হিসাবে অক্টোবরে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে 8.17%। গত সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.36%, আর গত বছর একই সময়ে এই হার ছিল 10.87%। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে 7.08%। গত সেপ্টেম্বর মাসে এই হার ছিল 7.64%। 2024 সালের একই সময়ে ছিল 12.66%। সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি কমলেও অক্টোবরে আগের মাসের তুলনায় বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার। সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 8.98% থেকে অক্টোবরে বেড়ে হয়েছে 9.13%। মূল্যস্ফীতি কমতির সঙ্গে সঙ্গে কমেছে মানুষের আয়ও। BBS এর মজুরি সূচকে দেখা যাচ্ছে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে 8.01%। আগের মাস সেপ্টেম্বরে যা ছিল 8.02%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আবারও বাড়ছে পেঁয়াজের দাম। রাজধানীর খুচরা বাজারে 2 দিনে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে এই পণ্যের দাম। দামের লাগাম ছুটে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। শ্যামবাজার রাজধানীর সবচেয়ে বড় পেঁয়াজের আড়ত, যেখানে পাবনা, ফরিদপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পেঁয়াজ বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতা। তবে 2 দিনের ব্যবধানে এই আড়তে মশলা জাতীয় এই পণ্যের দাম বেড়েছে কেজিতে 25 টাকা পর্যন্ত। বুধবার সকালে বেচাকেনা হয়েছে 90 থেকে 110 টাকায়। এজন্য সরবরাহ সংকটকে দায়ী করছেন আড়তদাররা। পেঁয়াজ কিনছে হলে 101 টাকা, ব্যস্ত ছিল 104 টাকা কেজি, 120 টাকা পাল্লা ব্যস্ত আছে। ফরিদপুর, রাজশাহী, পাবনা ওদের বলে সঙ্গে পেঁয়াজ কমে গেছে। ফরিদপুর চলতেছে 95 থেকে 100, পাবনা মোটা মাল চলতেছে 100 থেকে 105 টাকা হইতে 10 টাকা। এই যে 2-3 লাখ টন পেঁয়াজ যে ওয়েস্টেজ হয়ে গেছে, এই ওয়েস্টেজ হওয়ার কারণেই পেঁয়াজের দামটা হঠাৎ করে 60 টাকার পেঁয়াজ, 50 টাকার পেঁয়াজ 98, 95, 100 টাকা হয়ে গেছে। পাইকারিতে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরাতেও। কারওয়ান বাজারে ঘুরে দেখা গেল প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম পড়ছে 110 থেকে 140 টাকা পর্যন্ত। 2 দিনে বেড়েছে 30 থেকে 40 টাকা। যেখানে দরকার 2 কেজি সেখানে হয়তো হাফ কেজি নিয়ে যাই বা 1 কেজি নিয়ে খাই, আর কি করব। আমি তো আজকে চমকে উঠলাম, কারণ 2 দিন আগেই মাত্র 80 টাকা করে নিয়েছি, আজকে দিকে 110। ইটস এ বিগ জাম্প। কিনছি কত টাকা, বেচবো কত টাকা? আমি যে ওই জায়গায় মালটা নিয়ে বেচি কমসে কম 120 টাকা বেচতে হবে বা 115 টাকা বেচতে হবে। দামের ঝাঁজে যখন জ্বলছে ক্রেতার চোখ, তখন দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি বিক্রেতাদের। আইপি ব্যাপারটা তো সরাসরি মন্ত্রণালয়ের বিষয়, সেটা তো আমরা বলতে পারবো না কখন দেয় কি করে। যদি দেয় তাহলে ভালো হবে, কারণ তাহলে পেঁয়াজের বাজারটা কমবে। হাটের বাজারের উপর আমদানির উপর নির্ভর করে, কতটুকু পরিমাণ দেশে মাল আছে, মজুদ আছে, এটার উপর নির্ভর করে। মাল যদি হাটে আমদানি হয় তাই বাজার 2-4 দিনের মধ্যে আশা করি একটু নিয়ন্ত্রণে আসবে। নতুন মৌসুমের পেঁয়াজ আসতে অন্তত আরও 1 মাস সময় লাগবে বলে জানান ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন। বুধবার দুপুরে নির্বাচনী তফসিল ঘোষণা করেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার। তবে নির্বাচনের তারিখ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জবি ছাত্র শিবির। তাদের মতে ডিসেম্বরের মাঝামাঝি সময়েই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্পন্ন হয়ে যাওয়ায় ভোটার সংকটে পড়বে নির্বাচন। এদিকে সাংগঠনিক আলোচনার পর নির্বাচনের তারিখ নিয়ে প্রতিক্রিয়া জানানোর কথা জানায় ছাত্রদল। তফসিল মতে আগামী 13 নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। ইতিহাস করে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হলেন ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি। নির্বাচনে ভূমিধস জয়ের পর ধনী গরিবের ব্যবধান কমিয়ে সমান অধিকার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন তিনি। জোহরান মামদানির ঐতিহাসিক বিজয় উদযাপন, এমন বিজয় অনেক দিন দেখেননি কেউ। ব্রুকলিনের প্যারামাউন্ট কনসার্ট হলের আনন্দ ছাড়িয়ে পুরো নিউ ইয়র্ক পরিণত হয় উৎসবের নগরীতে। নিউ ইয়র্কবাসীকে বিজয় উৎসর্গ করে মামদানি বলেন, এ শহরে ধনী গরিবের ব্যবধান কমিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে।
নিউ ইয়র্ক সিটির এবারের নির্বাচন ছিল অভূতপূর্ব টান উত্তেজনায় ভরপুর। জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের উদযাপনটা তাই একটু বেশি উৎসব মুখর। যুক্তরাষ্ট্রের এমন কোনো পক্ষ, মহল কিংবা গোষ্ঠী নেই যারা ভোটের মাঠে সক্রিয় ছিলেন না। ধর্মীয় ইস্যুতেও কম জল ঘোলা হয়নি নির্বাচনী মাঠ। নানা কারণেই মামদানির বিজয়কে তাই ঐতিহাসিক বলছেন সবাই। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। তারা হলেন সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ ও কাউন্সিলর শাহানা হানিফ। এদিকে মামদানির বিজয়ে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর শিবিরে নেমে আসে বিষাদের ছায়া। পরাজয় স্বীকার করে মামদানিকে অভিনন্দন জানান কুমো। নিউ ইয়র্কের বর্তমান মেয়র কৃষ্ণাঙ্গ এরিক অ্যাডামস এক মেয়াদের বেশি টিকতে পারেননি। এখন ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান মুসলিম জোহরান মামদানি নিউ ইয়র্কে কতটুকু সফল হন মেয়র হিসেবে সেটি দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে ডেমোক্রেটদের জয়জয়কার। নিউ ইয়র্কের পাশাপাশি ভার্জিনিয়া ও নিউ জার্সির নির্বাচনও গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ভার্জিনিয়ার পরবর্তী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ডেমোক্রেট কংগ্রেসওম্যান ও সিআইএ অফিসার আবিগেল স্প্যানবার্জার। অন্যদিকে নিউ জার্সির গভর্নর পদে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শেরেল। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর কিছুটা হতাশা কাজ করছিল ডেমোক্রেট শিবিরে। এবার সেই হতাশা কাটিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে ডেমোক্রেটিক পার্টিতে যেন জয়োৎসব চলছে। Against all odds, we have grasped it. ট্রাম্পের একের পর এক হুমকি আর তির্যক মন্তব্য আটকাতে পারেনি জোহরান মামদানির জয়রথ। এমনকি রিপাবলিক প্রেসিডেন্ট হয়েও নিজ দলের কার্টিস লিওয়াকে সমর্থন না দিয়ে স্বতন্ত্র প্রার্থী ডেমোক্রেট অ্যান্ড্রু কুমোকে ভোট দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। শুধু কি নিউ ইয়র্ক না, নিউ জার্সি ও ভার্জিনিয়াতেও গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ভার্জিনিয়ার পরবর্তী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ডেমোক্রেট কংগ্রেসম্যান ও সিআইএ অফিসার আবিগেল স্প্যানবার্জার। রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসাম অ্যারল সিয়ার্সকে পরাজিত করে রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে ইতিহাস গড়লেন তিনি। ৪৬ বছর বয়সী স্প্যানবার্জার ৩ সন্তানের মা। রাজনীতিতে আসার আগে তিনি সিআইএতে কাজ করেছেন। Please welcome the next governor of the great state of New Jersey, Mikey Sherrill. অন্যদিকে নিউ জার্সির গভর্নর পদে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শেরেল। রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করে নিউ জার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্রেট গভর্নর নির্বাচিত হলেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় এই নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির প্রথম বড় নির্বাচনী পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু করেছেন নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর পাশাপাশি তাদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন দেশটিতে সফররত নির্বাচন কমিশনের কর্মকর্তারা। খন্দকার ওমর ফারুকের তথ্য এবং ছবিতে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে মালদ্বীপে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করেছেন সফররত ইসি কর্মকর্তারা। হাইকমিশনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। অনুষ্ঠানে হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম ও ইসির যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমান প্রবাসীদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন এবং বহু প্রবাসীর ভোটার নিবন্ধন সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং ভোটার নিবন্ধনের বিষয়ে নানা প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনের উইং কমান্ডার সাতওয়েজ তানভীর। অনলাইনে কিভাবে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন সে বিষয়েও প্রবাসীদের অবহিত করেন তিনি। প্রবাসীরা জানান এই উদ্যোগ তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার পথে এক বড় পদক্ষেপ। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়, উৎফুল্লর বিষয়।
আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো, আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, সেই ক্ষেত্রে আমার কাছে খুব গর্বিত মনে হচ্ছে। মালদ্বীপে যে আমাদের হাই কমিশনার সাহেব আছে, ওনারা যেভাবে কাজ করতেছে দিন রাত শ্রম দিয়ে এই এনআইডি কার্ডের জন্য, প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য, ওনাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। অন্তর্বর্তী সরকার প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে, আর সেই লক্ষ্যে অন্যান্য দেশের মতো মালদ্বীপেও ভোটার কার্যক্রম এগিয়ে নিচ্ছেন বলে জানান ইসি কর্মকর্তা। যাদের এনআইডি কার্ড নাই তারা সবাই এনআইডি কার্ড করবেন, কারণ এটা শুধু আপনাদের নিজেদের জন্য না, আপনাদের নেক্সট জেনারেশন, আপনাদের সন্ততি সবার জন্য আপনার এনআইডি কার্ড প্রয়োজন হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে বাংলাদেশ মিশন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচারণা সহ প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানান হাই কমিশনার। এখানে অবশ্যই আমাদের গভর্নমেন্ট বলেন বা দেশের পক্ষ থেকে একটা বিষয় ছিল যে সব দেশে এটা কিন্তু ফ্রি মানে সিরিয়ালি এটা যাবে। তো মালদ্বীপ আমরা মনে করি যে আমরা অবশ্যই অনেক ভাগ্যবান, আমরা খুব দ্রুত এটা পেয়েছি। নির্বাচন কমিশনের এই উদ্যোগে প্রবাসী বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। ইতালির ভিসেন্সা শহরে টানা 2 দিন দূতাবাস সার্ভিস দেয় মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। ভিসেন্সা সহ আশপাশের শহরগুলো থেকে প্রায় 2500 প্রবাসী বাংলাদেশি সেবা গ্রহণ করেন। হাতের নাগালে দূতাবাসের সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। জুয়েলারি শিল্পের জন্য বিখ্যাত ইতালির ভিসেন্সা শহরে 10,000-এরও বেশি বাংলাদেশির বসবাস। আশপাশের শহরগুলো মিলে প্রায় 40 থেকে 45,000 প্রবাসী বাস করেন। তবে কাছাকাছি কনসুলেট সার্ভিস না থাকায় পাসপোর্ট, নো ভিসা, পারিবারিক ও ব্যক্তিগত সার্টিফিকেট এবং ওয়েজ আর্নার্স সার্টিফিকেট নিতে হলে তাদের যেতে হয় প্রায় 220 কিলোমিটার দূরে মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেলের অফিসে। এতে প্রবাসের ব্যস্ততম জীবনে সময় ও অর্থ দুটি অপচয় হয় প্রবাসীদের। এসব ভোগান্তির বিষয় আমলে নিয়ে গেল শনি ও রোববার ভিসেন্সা শহরে ভ্রাম্যমাণ কনসুলেট সেবার আয়োজন করা হয়। এতে ভিসেন্সা ও আশপাশের শহরে বসবাসরত প্রায় 2500 প্রবাসী দূতাবাস সেবা গ্রহণ করেন। কোনো ভোগান্তি ছাড়াই হাতের নাগালে কনসুলেট সেবা পেয়ে খুশি প্রবাসীরা। দূতাবাস সেবা আরও সহজ ও হাতের নাগালে নিয়ে আসার জন্য প্রতি 6 মাস অন্তর অন্তর এমন ভ্রাম্যমাণ দূতাবাস সেবার আয়োজন করবেন বলে জানান বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। ভিসেন্সাতে প্রায় 2 বছর পরে আমরা একটা ক্যাম্প করতে পারলাম। দীর্ঘ বিলম্বের জন্য আমরা দুঃখিত। সাধারণভাবে আমরা চেষ্টা করব প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটা জায়গায় ক্যাম্প করার জন্য। সম্প্রতি ভিসেন্সা ছাড়াও ইতালির বিভিন্ন শহরে ভ্রাম্যমাণ দূতাবাস সার্ভিসের সংখ্যা বাড়িয়েছে মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। সময় সংবাদ, ইতালি। প্রকল্পের পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে উপসাগরীয় রেল নেটওয়ার্ক প্রকল্প। সম্প্রতি দেশটির প্রধান রেলওয়ে স্টেশনের নকশার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। এই রেল নেটওয়ার্কের মাধ্যমে কুয়েত যুক্ত হবে গালফ কোঅপারেশন কাউন্সিল বা বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে। প্রকল্পের প্রথম ধাপে সৌদি আরবের নোয়াইসিব সীমান্ত থেকে কুয়েত সিটি পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে। লাইনটি 7ম রিং রুট অতিক্রম করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের পেছন দিয়ে যাবে। এরপর সিল্ক সিটি হয়ে পৌঁছাবে উত্তরের মুবারক আল কবির বন্দরে। এই ধাপে মোট 154 কিলোমিটার রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রধান স্টেশনটি প্রায় 20 লাখ বর্গমিটার জমির উপর গড়ে উঠবে, যার জন্য প্রায় 25 লাখ দিনার বরাদ্দ অনুমোদন করেছে সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে কুয়েত উপসাগরীয় অঞ্চলের সাথে যুক্ত হবে এক নতুন পরিবহন অধ্যায়ে। এটি কেবল আঞ্চলিক সংযোগই নয়, বরং বৈশ্বিক লজিস্টিক মানচিত্রে কুয়েতকে কৌশলগতভাবে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সে সাথে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে বহু মানুষের জন্য। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী সহিংসতা মোকাবেলায় মাঠে থাকবে সেনাবাহিনী। সারা দেশে কাজ করবেন 1 লাখ সদস্য। দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমনের নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং এককভাবে নির্বাচনের প্রস্তুতি এনসিপির। বিএনপির বিরুদ্ধে সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার অভিযোগ। জোট নয়, সমঝোতায় ভোট করবে জামায়াত। আগে গণভোটের দাবি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।